নিশি শিকদার আমজাদ আমের সহ তার দুই ভাইয়ের বেশ ভালোই আপ্যায়ন করেন। খাওয়া শেষে সবাই বসার ঘরে বসে পড়েন। নিশি শিকদারের সাথে আমজাদ আমের কথা বলতে বলতে কথায় কথায় নূরের কথা রহিমা বলে দেন। আমজাদ আমের রহিমার কথা শুনে বলল, আমি একটু ওকে দেখতে পারি? হ্যাঁ আসুন, বলেই নিশি শিকদার উঠে দাঁড়াল। আমজাদ আমের এর সাথে সাথে বাকিরাও নূরের রুমে আসে। নূরের পাশে বসে আছে আরিজা, মাথায় জল পট্টি দিচ্ছে। নূর বেঘোরে ঘুমাচ্ছে। জ্বরের ঘোরে মেয়েটার চেহারায় কালচিটে ছাপ পড়েছে। চোখের আশেপাশে গোল হয়ে কালো বৃত্তের মতো দাগ বসে গেছে। এক রাতের অসুস্থতা নূরের মুখে হাজার বছরের অসুস্থতার ছাপ সৃষ্টি করল। ঘুমন্ত নূরকে দেখে আমজাদ আমের স্তব্ধ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায়ও মেয়েটাকে এত মায়াবী লাগছে। না জানি সুস্থ অবস্থায় কেমন। আরিজা আমজাদ আমেরকে সালাম দিয়েছে। হালকা হেসে সালামের উত্তর দিলেন আমজাদ আমের। নূরের কপালে হাত রাখতেই জ্বরের প্রখরতা টের পেল আমজাদ আমের। ডাক্তার ডাকেননি? নিশি শিকদারের দিকে তাকিয়ে বলেন আমজাদ আমের। ডাক্তার আসছে। আপনারা আসুন। নিশি শিকদার বেরিয়ে যান। সবাই তার পেছনে পেছনে বেরিয়ে পড়ে। আমজাদ আমের যাওয়ার আগে নূরের মুখের দিকে একবার তাকাল। ডাক্তার এসে নূরের জ্বর পরিমাপ করে ওষুধ দিয়ে দিল। অনেকটা রক্তক্ষরণের জন্য শরীর দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার সেলাইন লাগিয়ে দিল। আরিজা নূরের পাশেই আছে। বোনকে ছেড়ে এক মুহূর্তও সে নড়ছে না। যারা আর কণা অনেকক্ষণ কেঁদেছে, পরে আরিজার শাসানি শুনে চুপ করে রইল। ঘুমন্ত নূরের মাথায় চুমু দিল আরিজা। আপারে, আমি কেন তোমার সাথে থাকি না? আমি থাকলে এসব আমি হতেই দিতাম না। আমি আজ থেকে আর তোমাকে একা রেখে ঘুমাবো না। মাফ করে দিও আপা। আমি তোমাকে দেখে রাখার প্রতিজ্ঞা ঠিকমতো পালন করতে পারিনি। আরিজার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে নূরের গালে পড়ল। আমজাদ আমের অনেকক্ষণ ধরেই কিছু বলবে বলে নিশি শিকদারকে আটকে রেখেছে। নিশি শিকদার আমজাদ আমের এর কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমজা ফামের নড়েচড়ে বসল। আপা, আমাকে ভুল বুঝবেন না, জানি আমার অন্যায় আবদার, কিন্তু বিশ্বাস করুন আপনার মেয়েকে আমি কখনো বুঝতেই দেব না যে সে তার মা ছেড়ে আমার কাছে আছে। আমজাদ আমের এর কথা শুনে নিশু শিকদার ভ্রু কুঁচকে তাকাল। মানে, আপনি কি বলতে চাইছেন? আমি নূরকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। আমার তাও মেয়ে নেই, আমি নূরকে ছেলের বউ না নিজের মেয়ে করে নিয়ে যেতে চাই। আপনি প্লিজ অমত করবেন না। আমজাদ আমেরের অনুরোধ শুনে নিশি শিকদার রহিমার দিকে তাকালেন। রহিমা নিজেও আমজাদের প্রস্তাব শুনে অবাক হয়ে চেয়ে রইল। আমজাদকে এর আগে এত অনুরোধ আগে কাউকে করতে দেখেননি রহিমা। তবে কি নূরকে সত্যিই বেশি মনে ধরেছে আমজাদের? ছেলের বউ এক দেখায় পছন্দ হয়ে গেল? অবশ্য নূর তেমনই মেয়ে, অপছন্দ হওয়ার কোনো প্রশ্নই আসে না। নীরবতা কাটিয়ে নিশি শিকদার বলে উঠলেন, আমার মেয়ে সুস্থ হোক, এর আগে এই বিষয়ে কথা বলবো না আমি। আপনি আমাকে নিরাশ করবেন না তো? অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে আমজাদ। নিশি শিকদার হাসল। ছেলের পেশা কি? আমার ছেলে একজন সিবিআই অফিসার। আমজাদ আমেরের উত্তর শুনে নিশি শিকদার ভ্রু কুঁচকে ফেললেন। মুখে হালকা হাসির রেখা টেনে বলল, ভালোই পেশা। রাফসান দৌড়াতে দৌড়াতে শাহরানের সামনে এসে দাঁড়ায়।
একটু ঝুঁকে দুই হাঁটুর উপর ভর দিয়ে হাঁপাতে থাকে রাফসান। মেরাজ ভ্রু কুঁচকে অর্নিশের দিকে তাকাল। শাহরান ছাদের একপাশে দাঁড়িয়ে সিগারেট খেয়েই চলেছে। মেরাজ রাফসানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? পাগলা কুত্তা তাড়া করছে তোরে? ভাই, বড় আব্বু নিচে। রাফসান হাঁপাতে থাকে। শাহরান আর একটা সিগারেট ধরিয়ে সামনে এগিয়ে আসে। কি করছে বড় আব্বু? ভ্রু কুঁচকে বলে অর্নিশ। শাহরানের বিয়ের প্রস্তাব দিছে। কথাটা শোনার সাথে সাথে শাহরান থমকে গেল। সিগারেট মুখে দিতে গিয়ে শাহরান দিল না, হাত থেকে সিগারেট ফেলে দিল। আশ্চর্যান্বিত সুরে বলে, মানে? তোর জন্য নূরকে বউ করে নিয়ে যাওয়ার প্রস্তাব রেখেছে। শাহরান শান্ত সুরে বলে, আন্টি কি বলল? কি? আন্টি কি বলল মানে? তুই বিয়ে করে নিবি? বিস্মিত কণ্ঠে বলে রাফসান। অর্নিশ আর মেরাজ হেসে বলে, আব্বি গাধা, আমাদের শাহরান পিচ্চির উপর ফিদা। তাই বাজে রিয়েক্ট কেন করবে? মেরাজ পাশে এসে রাফসানের কাঁধে হাত রেখে বলে। রাফসানের মুখ হা হয়ে গেল। সত্যি? মিথ্যা কেন বলবো? এতদিনে আমার বাপ আমার মন মতো কিছু করেছে। বলেই দু হাত প্যান্টের পকেটে রেখে দিল শাহরান। কংগ্রেচুলেশন মামা। বলেই তিনজন শাহরানকে জড়িয়ে ধরে। শাহরান সবাইকে সরিয়ে বলে, কাল যে হামলা হয়েছিল ওটা আমার কারণেই হয়েছে। বুঝতে পেরেছি আমি। কিন্তু এত দূর অবধি কি করে পৌঁছে গেল? অসম্ভব কিছুই না। কাজ তাই এমন। বড় আব্বু তোর জবের বিষয় সবাইকে জানিয়ে দিয়েছে। শাহরান এক হাতে মাথার চুল চেপে ধরল। শিট। আন্টি যদি রাজি না হয়? হবে না কেন? কিসে খারাপ এই জব? চিন্তা করিস না, হবে। অভয় দিয়ে বলে মেরাজ। খারাপ না, কাফনের কাপড় মাথায় বেঁধে ঘোরার মতো একটা কাজ। মন খারাপ করিস না। আন্টি মা না করবে না। অর্নিশের সুরে তাল মিলিয়ে রাফসান বলে। সেটাই। আমাদের শাহরান ফেলে দেওয়ার মতোই না। দুপুর গড়িয়ে বিকেল হল। নূরের ঘুম ভেঙেছে। সেলাইন ও শেষ হয়ে গেছে। হাতে এখনো ক্যানুলা লাগানো। নরম হাতে ক্যানুলা এর সূচ অনেকক্ষণ থাকায় হাত ফুলে গেছে। নূর উঠতেই আরিজা গিয়ে নিশি শিকদারকে খবর দিল। রহিমা ওর সাথে এসেছে। নিশি শিকদার মেয়ের পাশে গিয়ে বসে পড়ে। কেমন আছিস? মাথায় হাত দিয়ে প্রশ্ন করে নিশি। এই তো আম্মা, ভালো। খিদে পেয়েছে? কিছু খাবি? না আম্মা। কিছুক্ষণ থামল নূর। তারপর বলল, আম্মা। হুম। শাড়িটা বদলাতে হবে, অস্বস্তি লাগছে। আচ্ছা, আমি আরুকে বলছি। আরু যা, ওর শাড়ি নিয়ে আয় আর হ্যাঁ বদলে দিতে সাহায্য করিস। আচ্ছা আম্মা, বলেই আরিজা চলে গেল। শাড়ি নিয়ে এসে আরিজা নূরকে শাড়ি বদলাতে সাহায্য করে। নূর শাড়ি বদলে বিছানায় বসে পড়ে। হাতের ক্যানুলা খুলতে চেষ্টা করে। এমন সময় রুমের দরজা বন্ধের শব্দ শুনে নূর মাথা তুলে তাকাল। শাহরানকে দেখে খাটে পা তুলে বসে কিছুটা দূরে সরে গেল। শাহরান দরজা বন্ধ করেই নূরের দিকে তাকাল। এগিয়ে এসে নূরের সামনে বসে পড়ে। কেমন আছো? নূর চুপ করে রইল। শাহরান হাত এগিয়ে দিল। দাও আমি খুলে দিই। নূর হাত গুটিয়ে নিল, যার অর্থ সে শাহরানের হাতে নিজের হাত দেবে না। শাহরান ভ্রু কুঁচকে জোর করে হাতটা ধরল।
তারপর অতিযত্নে হাত থেকে ক্যানুলা খুলে নিল। হাত ফুলে গেছে। এক হাতে নূরের হাত ধরে রেখে অন্য হাত দিয়ে হাতের উপরে স্পর্শ করতেই নূর হাত নিয়ে নিতে চাইল। শাহরান নূরের দিকে তাকিয়ে বলল, আমার এত বড় সর্বনাশটা কেন করলে তুমি? শাহরানের কথা শুনে নূর চমকে তাকাল। কি সর্বনাশ করল সে? কি এমন করে ফেলল যার কারণে লোকটা এত অসহায় মুখ করে কথাটা বলল? নিজের অজান্তেই কোনো ভুল করে বসল নূর? শাহরানের চেহারার দিকে তাকিয়ে ভাবতে থাকে নূর। জোরতা কাটিয়ে নূর কাপাস্বরে বলল, কি করেছি আমি? শাহরান একটু এগিয়ে গেল, এক হাতে নূরের গাল স্পর্শ করে বলল, পিচ্ছি তো বুঝবে না। কথাটা বলেই শাহরান চলে গেল। নূর থম মেরে চেয়ে রইল। শাহরান গালের যেই অংশ স্পর্শ করেছিল সেই অংশে নূর হাত দিয়ে স্পর্শ করল। আমজাদ আমের বসে আছে নিশি শিকদারের সামনে। অনেকক্ষণ ধরেই নিশি শিকদার চুপ করে বসে আছেন। নীরবতা কাটিয়ে আমজাদ আমের মৃদুস্বরে প্রশ্ন করলেন, আপনি কিছু বলছেন না যে? নিশি শিকদার তাকালো আমজা ফামেরের দিকে। আপনারা এখানে কয়দিন আছেন? এখনো সঠিক জানি না। এত ঝামেলা করার দরকার নেই, ঘরোয়াভাবেই বিয়েটা হবে। প্রস্তুতি নিন। বলেই হালকা হাসল নিশি শিকদার। আমজাদ আমের উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। রহিমা নিজেও খুশি হয়েছে। নূরকে প্রথম দিন থেকেই তার পছন্দ। আরিজা উপর থেকে তার মায়ের দিকে তাকিয়ে রইল। কেন জানি না নূরের বিয়ে হবে শুনেই আরিজার ভেতরটা কেঁপে উঠল। তার আপা তাকে ছেড়ে চলে যাবে ভাবতেই আরিজা কেঁদে দিল। এত তাড়াতাড়ি এসব করার কি খুব দরকার ছিল আম্মা? আমি আপাকে ছেড়ে কি করে থাকব? কেন এমন করলে আম্মা? অন্যমনস্ক হয়ে ছাদে দাঁড়িয়ে আছে শাহরান। সেই সন্ধ্যা থেকে নিজে নিজেই চুপ হয়ে গেছে ছেলেটা। মেরাজ লক্ষ্য করলেও কিছু বলেনি। সারা বাড়ি খুঁজেও যখন শাহরানকে পেল না মেরাজ তখন ছাদে গেল। ছাদে প্রবেশ করতেই দেখল শাহরান দাঁড়িয়ে আছে। ধীর পায়ে শাহরানের পাশে গিয়ে দাঁড়াল। শাহরান? হুম। চমকে তাকালো শাহরান। তোর প্রফেশনের কথা আঙ্কেল কি করে জানল? তুইও এটা ভাবছিস তাই না? আমিও তাই ভাবছি, বাবা কি করে জানল যে আমি? আর আমার উপর যে হামলা হয়েছিল বাবা তার কিছুটা হলেও জানে, না হলে সামান্য স্বপ্নের কারণে বাবা এতদূর ছুটে আসবে না। সেটাই, মাথা কাজই করছে না। আঙ্কেল কি করে জানল যে তুই সিবিআই অফিসার? বাবা কি কোনো না কোনো দিকে ভারতের সাথে কানেক্টেড? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল শাহরান। তুই কি বলছিস তুই জানিস? আঙ্কেলকে সন্দেহ করছিস তুই? না, আমি এটা মানতে পারলাম না। এটাই আমাদের কাজ, যদি এমন কিছু না হয় তাহলে বাবা কিভাবে জানল? তুই বল। তুই দেখিস নি এসেই কেমন করছিল? না শাহরান, আমি আঙ্কেলকে নিয়ে কিছুই ভাবতে চাইছি না। আমাদের ধারণা ভুলও হতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু হয়ে যায়নি। আমি এর শেষ দেখেই ছাড়ব। যদি তোর গেস সত্যি হয়ে যায়? মেরাজের কথা শুনে শাহরান যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। শাহরানের দৃষ্টি এলোমেলো, অস্থির। গলা যেন কেউ একজন চেপে ধরেছে। ঢোক গিলে কাপাস্বরে বলল, আমি শপথ নিয়েছিলাম, অপরাধী যদি আমার বাবাও হয় তাহলে এরেস্ট করতে পিছ পা হব না। আর সেটাই হবে। শাহরানের চোখ মুখ দেখে মেরাজ বুঝতে পারল শাহরানের ভেতরের হাল। শাহরানের কাঁধে হাত রাখল মেরাজ। তুই দেখিস, তুই ভুল প্রমাণিত হবি।
উত্তরে শাহরান কিছুই বলল না। আরিজার কথা শুনে নূর থর থর করে কাঁপছে। ধপ করে বিছানায় বসে পড়ল। শুকনো ঢোক গিলে এক হাত দিয়ে অপর হাত চেপে ধরল। চোখে পানি টলমল করছে। চোখের পল্লব ইতিমধ্যেই ভিজে গেছে। কাপা স্বরে বলল, আম্মা এটা কি করল আরু? আমি বিয়ে করব না। আমি আম্মাকে ছেড়ে কিভাবে থাকব? না, আমি বিয়ে করব না। আম্মাকে বলে দাও আপা। না, আমি আম্মার মুখের উপর কথা কিভাবে বলবো? তাহলে উপায় নেই, বিয়েটা করতেই হবে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল আরিজা। নূর ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দিল। আরিজাকে জড়িয়ে ধরতে আরিজাও কেঁদে দিল। আপা, আমি তোমাকে খুব মিস করব। নূর কেঁদেই চলেছে, কথা কিভাবে বলবে সে? হিচকির পরিমাণ বেড়েই চলেছে। নিজের ছোট ভাইয়ের গায়ে এই প্রথম হাত তুলল আমজাদ আমের। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রায়হান আমের। আমজাদ এগিয়ে কলার চেপে ধরল। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধস্বরে বলল, ও আমার ছেলে হয়। আমার ছেলে। আমার একমাত্র ছেলে। এতটা কেয়ারলেস কি করে হলি তোরা? ছেড়ে দাও ভাই, ভুলে। তীক্ষ্ণ দৃষ্টিতে মাহবুবের তাকালো আমজাদ। ভুল? এমন কোনো ভুল আমি দ্বিতীয়বার মেনে নেব না। সাবধান করে দিচ্ছি। রায়হান আর মাহবুব দুজনেই মৃদু স্বরে আচ্ছা বলল। বিয়ের কেনাকাটা সব শেষ। সারা সকাল ধরে শুধু কেনাকাটাই করেছে সবাই। কালকে বিয়ে। জুম্মার নামাজের পরই বিয়ে সম্পন্ন হয়ে যাবে। নিশি শিকদার পুরো বাড়ি সাজিয়েছেন। পুরো গ্রামের মানুষদের দাওয়াত দিয়েছেন। নূর একদিকে থম মেরে বসে রইল। কালকের পর শাহরানকে আর দেখেনি নূর। রাতে খাওয়া দাওয়ার পর নূর বোনদের নিয়ে শুয়ে পড়ল। যারা আর কণা নূরকে দুই পাশ থেকে ঝাপটে জড়িয়ে ধরেছে। আরিজা জানলার পাশেই বসে আছে। জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে মেয়েটা বাহিরে তাকিয়ে আছে। নূরকে খুব বেশিই ভালোবাসে ও। বোনের এমন হুটহাট বিয়ে হয়ে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছে না আরিজা। যারা আর কণা ঘুমিয়ে পড়ার পর নূর আস্তে করে উঠে গেল। আরিজার সামনে গিয়ে বসে পড়ল। আরিজার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বাহিরে একবার তাকালো নূর। রাতের ঘন কালো আকাশে কুয়াশায় ছেয়ে আছে। ঠান্ডা বাতাস শরীর হিম করে দিচ্ছে। নূর হাতের তালু দিয়ে বাহু ম্যাসাজ করল। আরু ছাদে যাবি? এখন? কেন? যাবি না? চলো। নূর উঠে আরিজার গায়ে শাল জড়িয়ে দিল। নিজে একটা শাল জড়িয়ে নিল। যারা আর কণার গায়ে কম্বল টেনে দিয়ে বেরিয়ে পড়ল দুজন। ছাদে গিয়ে নূর রেলিংয়ের পাশে চলে গেল। রেলিংয়ে হাত রাখতেই ঠান্ডা অনুভব হতেই হাত সরিয়ে নিল নূর। আরিজা তা দেখে ফিক করে হেসে দিল। বোনের মুখে হাসি দেখে নূর যেন প্রাণ ফিরে পেল। রসিকতা করে বলে উঠল, হ্যাঁ রে, হাসলি যে। নিজে যেন খুব সাহসী। ঠান্ডাকে আমার চেয়ে বেশি তুই ভয় পাস। ভয় না পেতে বলছো আপা? কি যে বলো না, পানি এত ঠান্ডা থাকে যে শরীরের রক্ত চলাচল বন্ধ করে দেয়। বুঝলাম। দেখ কি সুন্দর দেখাচ্ছে আকাশ। আপা তেঁতুল খাবে? আরিজার কথা শুনে নূর ভ্রু কুঁচকে তাকাল। যা নিয়ে আয়। এই গেলাম আর এই এলাম বলেই দৌড় দিল আরিজা। ছাদের একপাশে অর্নিশ, শাহরান, মেরাজ আর রাফসান ছিল। মেয়েলি কণ্ঠস্বর শুনে উকি দিয়ে দেখতেও দেখল নূর আর আরিজা। আরিজা তেঁতুল আনতে যাওয়াতে শাহরান আতকে উঠল।
ওর হাত পায়ের এই অবস্থা আর ও তেঁতুল খাবে? ঘা কাঁচা হয়ে যাবে তো। তুই দাঁড়া, আমি দেখছি বলেই অর্নিশ আস্তে আস্তে ছাদ থেকে বেরিয়ে গেল। নূরকে একা দাঁড়িয়ে থাকতে দেখে শাহরানের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। মেরাজ আর রাফসানকে বলল, তোরা এদিকে তাকাবি না কেমন? কেন কেন? কি করতে যাস তুই? আমরা তো দেখবই। মেরাজের কথা শুনে শাহরান রু কুচকে তাকাল। প্লিজ যা তো, যা দেখুম না। এই আয় মামু, আমরা আড্ডা দিই। বলেই মেরাজ রাফসানকে নিয়ে আড়াল হয়ে যায়। কাঁধে কারো স্পর্শ পেয়ে নূর পেছনে ফিরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এনেছিস? শাহরানকে দেখে নূরের হাসি গায়েব হয়ে গেল। একটি পিছিয়ে গেল। শাল গা থেকে পড়ে গেল। ঠান্ডায় নূর কাঁপতে থাকে। শাহরান তার মায়াবী দৃষ্টি দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মায়াবতীকে দেখে যাচ্ছে। নূরের দিকে তাকিয়ে থেকেই ঝুঁকে শাল তুলে নিল। একটু এগিয়ে শাল নূরের গায়ে জড়িয়ে দিল। নূর নিজেকে শালের মাঝেই গুটিয়ে নিল। শাহরান নূরকে মাথা থেকে পা অবধি দেখতে থাকে। এই ঠান্ডায় এখানে কি? নূর কিছু বলল না। শুনতে পাচ্ছ না আমি কি বলছি? এই ঠান্ডায় এখানে কি? শাহরানের শেষের কথা ধমকের মতো শোনাল। মৃদু ধমকে নূর কেঁপে উঠল। কাঁপা স্বরে বলল, ঘুঘুম আশ্বাস ছিল না ততাই। শাহরান এগিয়ে গেল, দুহাত রেলিংয়ে রেখে নূরকে নিজের দুহাতের মাঝে আবদ্ধ করে নিল। মাথা নিচু করে নূরের কানের কাছে মুখ নিয়ে বলল, হাত পায়ের ঘা কাঁচা হয়ে যাবে যদি তেঁতুল খাও। ঠান্ডা পরিবেশে শাহরানের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নূরের গালে। গালের এক পাশ উষ্ণতায় ভরে উঠেছে। নূর দূরে সরে যেতে চেয়েও পারছে না। নূর চোখ বন্ধ করে রেখেছে। কপাল কুঁচকে আছে। ঠোঁট দুটি অনবরত কেঁপে যাচ্ছে। শাহরান নূরের মুখের দিকে তাকিয়ে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকাল। ঠোঁট কামড়ে হেসে আর একটু এগিয়ে গিয়ে কানের কাছে আবারও ফিসফিস করে বলল, বিয়ের পর সর্বপ্রথম যে কাজটা আমি করব সেটা কি জানো? নিজের অজান্তেই অস্ফুট স্বরে নূর বলে উঠল, কি? এখন বললে পরে মজা পাব না, তাই এটা সিক্রেট। বলেই শাহরান সরে আসে। শাহরান সরে আসতেই নূর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এতক্ষণ যেন কেউ চেপে ধরে রেখেছিল। নূরের দিকে তাকিয়ে শাহরান হালকা হাসল। যাও ঘুমাও। আর হ্যাঁ, তেঁতুল যেন মুখে না ওঠে, ঠিক আছে? মাথা কাত করে হ্যাঁ সূচক উত্তর দিল নূর। তেঁতুল নিয়ে আসার সময় হাতে টান পড়ে আরিজার। টাল সামলাতে না পেরে অর্নিশের বুকের উপর গিয়ে পড়ল। অর্নিশ দুই হাতে জড়িয়ে নিল আরিজাকে। অর্নিশকে নিজের এত কাছাকাছি দেখে আরিজা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠল। অর্নিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এই রাতে এসব কি? কনসবো? আশেপাশে তাকিয়ে বলল অর্নিশ। আরিজা আঙুল উঁচিয়ে এগিয়ে এল। আমি কিন্তু ওই ধরনের মেয়ে একদম না। কোনো ধরনের? একটু ঝুঁকে আরিজার কাছে গিয়ে বলে অর্নিশ, কণ্ঠে রসিকতা, আপনি আমাকে এভাবে টান দিলেন কেন? একটু দূরে গিয়ে বলে আরিজা, এখন তো শুধু টান দিয়েছি, এরপর যেটা করব সেটা তুমি নিতে পারবে না। বাঁকা হেসে বলে অর্নিশ। আরিজা অর্নিশের কথা শুনে ভ্রু কুঁচকে নিল। কি নিতে পারবো না? কালকেই দেখবে। তোমার জন্য সারপ্রাইজ আছে। কালকে তুমি সত্যিই হেরে যাবে। আমাকে ধোঁকা দিয়ে প্রথমে জিতে গিয়েছিলে না? কাল হারবে তুমি,
লজ্জায় এই মুখ আমাকে দেখাতে পারবে তো? আরিজার থুতনি ধরে বলে অর্নিশ। আরিজা এক ঝটকায় অর্নিশের হাত সরিয়ে দিল। কথায় কথায় গায়ে একদম হাত দিবেন না। আর আমি নাহারি না, আমি মাতব্বর। কথা শেষ করার আগেই অর্নিশ হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরল। দুহাত দেয়ালের সাথে চেপে ধরে আরিজার অনেকটা কাছে গিয়ে বলে, আমাকে কম চেনো তুমি? শুধু সকালটা হতে দাও বিচ্ছুরানী। তোমার সব দস্যিপনা শেষ হয়ে যাবে। এখন যাও, চুপচাপ ঘুমাবে। বলেই আরিজার হাত ছেড়ে দিয়ে দূরে সরে আসে অর্নিশ। আরিজা চেহারা রাগে চকচক করছে। অর্নিশের উপর আরিজার বিরক্তি যেন বেড়েই চলেছে। লোকটা অসম্ভব বাজে। মনে মনে অর্নিশকে বকা দিতে দিতে রুমে চলে গেল আরিজা। অর্নিশ আরিজার যাওয়ার দিকে তাকিয়ে হাসল। খুন হয়ে যাবে তুমি আমার হাতে। শুধু ভোরের আলো ফোটার অপেক্ষা। লম্বা শ্বাস টেনে নিল অর্নিশ। দুটি বিয়ের বেনারসি দেখে নূর আর আরিজা একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকাল। একই রকমের দুটি শাড়ি, ডিজাইনও একই। তবে কি ভুল করে চলে এসেছে? ভুলই যদি হবে তাহলে বাকি জিনিসগুলো কেন জোড়ায় জোড়ায়? জুয়েলারি, দোপাট্টা, সব কিছুই জোড়ায় জোড়ায়। নূরকে বউয়ের সাজ সাজাতে এসে এই আপদের মুখোমুখি হয়েছে আরিজা। চিন্তিত হয়ে বলল, আপা তুমি বসো, আমি আম্মাকে ডেকে আনি। আরিজা সামনের দিকে পা বাড়াতেই নিশি শিকদারের আগমন। নূরকে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ তুমি? আম্মা তোমার কাছেই আসছিলাম। দেখো না সব জোড়ায় জোড়ায়। একই রকম জিনিস জোড়ায় জোড়ায় কেন কিনল? কারণ এখানে দুজনের জিনিস, তাই। দুজনের মানে? ভ্রু কুঁচকে বলে আরিজা। নিশি শিকদার মুচকি হেসে এগিয়ে এলেন। আরিজার মাথায় হাত দিয়ে বললেন, তুমি না কাল আমাকে দোষী করছিলে, আমি তোমার আপাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে ফেলেছি? এটা তারই ফল। তোমার আপা আর তুমি আজীবন একসাথেই থাকবে। আজ তোমারও বিয়ে, যে বাড়িতে নূরের বিয়ে হচ্ছে সেখানেই। সেই বাড়ির আরেক ছেলের সাথে। নিশি শিকদারের কথা শুনে আরিজা পিছিয়ে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তার। চেনে না জানে না কাকে বিয়ে করবে ও। প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আম্মা এটা কি করলে? আমার বিয়ে? এসব কি আম্মা? আমি বিয়ে করব না। তুমি ওদের এক্ষুনি না করে দাও। নিশি শিকদার ভ্রু কুঁচকে নিলেন। কি বললে? আম্মা যাকে চিনি না তাকে কিভাবে? আরু, বিয়ে শুধু তোমার একার না, নূরের ও হচ্ছে। কই, ও তো মুখের উপর এত কথা বলছে না। মুখে মুখে তর্ক করার স্বভাব তোমার গেল না। মায়ের ধমক শুনে আরিজা কেঁপে উঠল। তারপরও ক্রুদ্ধ স্বরে বলে উঠল, আমি বিয়ে করব না আম্মা। তুমি আমার মুখের উপর কথা বলছ? বিয়ে হবেই, একটু পরেই ওরা চলে আসবে। জুম্মা শেষ হলো বলে। যাও তৈরি হয়ে নাও। আম্মা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল আরিজা। নিশি শিকদার কোনো কথা না বলে বেরিয়ে গেলেন। দুই বোনকে সাজানোর জন্য মেয়েরা রুমে এসে ভিড় জমিয়েছে। আরিজা নূরের দিকে তাকিয়েই কেঁদে দিল। নূর শান্ত স্বরে বলল, এমন করিস না। আমি আছি তো। তোর সাথেই তো থাকব। না করিস না, আম্মার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আম্মার কি হলো আপা? হুটহাট কেন এমন করছে? আমি নিজেও জানি না। বলেই অন্যদিকে তাকালো নূর। জুম্মা শেষ।
ধর্মীয় নিয়মনীতি মেনে নূর আর আরিজার বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ে সম্পন্ন হতেই সবাই একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ। আরিজা আর নূরের পাশেই বসা ছিল সাবা, লামি, মিহির। বিয়ে শেষ হতেই হাত তালি দিয়ে আরিজা আর নূরকে তিনজন একসাথে জড়িয়ে ধরল। সারা সন্ধ্যা নূর আর আরিজারকে ঘিরে বসে সাবা, লামি, মিহি আড্ডা দিল। যারা আর কণাও আছে। খাওয়া দাওয়া শেষে দুই বোনকে নিজেদের রুমে রেখে এলো রুনা। রুনা বেরিয়ে যেতেই নিশি শিকদার নূরের রুমে প্রবেশ করেন। মাকে দেখে উঠে দাঁড়াল নূর। নিশি শিকদার হালকা হেসে নূরকে নিয়ে বিছানায় বসলেন। আজ থেকে আমার ছোট্ট মেয়েটা অন্য এক বাড়ির বউ হয়ে গেল। বড় বউ। দায়িত্ব কিন্তু বেড়ে গেল। বয়সে সবাই বড় হলেও মানে কিন্তু তুই বড়। নতুন বাড়িকে ঠিক ততটাই ভালোবাসবি যতটা তুই এই বাড়িকে ভালোবাসিস। আর মানুষগুলোকেও। এতদিন শুধু মা পেয়েছিস। এখন থেকে মা, বাবা, চাচা, চাচি সব পাবি। সবার ভালোবাসা নিয়ে বাঁচতে পারবি। সবাইকে আগলে রাখবি। সমস্ত দায়িত্ব পালন করবি। করবি তো? নূর এতক্ষণ চুপচাপ শুনছিল। মায়ের কথা শেষ হতেই নূর উঠে নিশির পায়ের কাছে বসে পড়ল। নিশির হাঁটুতে মাথা রেখে বলল, আম্মা, তুমি এত তাড়াতাড়ি আমাকে নিজের কাছ থেকে কেন দূরে সরিয়ে দিলে আমি জানি না। তবে যেই দায়িত্ব তুমি আমার ঘাড়ে তুলে দিলে আমি তা আমার সব দিয়ে পালন করব। ও বাড়ির কারো মান সম্মান আমি কখনো ধুলোই মিশে যেতে দেব না আম্মা। কিছুক্ষণ থামল নূর। জড়ানো কণ্ঠে বলল, আম্মা আমার খুব কষ্ট হবে। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে আম্মা। নিশি শিকদার নূরের মাথায় হাত রাখলেন। মেয়েরা কি আজীবন থেকে যায়? একদিন না একদিন তো যেতেই হতো। উঠে আয় বলেই নূরকে তুলে পাশে বসালো। নূরের মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দিয়ে কপালে চুমু খেল নিশি। তারপর বেরিয়ে গেল রুম থেকে। রুমে বসেই কাঁদছে আরিজা। হাতে থাকা চুড়ির ঝনঝন শব্দে পুরো রুম মুখরিত হয়ে আছে। দরজা খোলার শব্দে চমকে তাকালো আরিজা। নিশি শিকদারকে প্রবেশ করতে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিজার সামনে গিয়ে বসে পড়ল নিশি। মাকে দেখে মুখ ঘুরিয়ে নিল আরিজা। মায়ের উপর নারাজ সে। অভিমানী মেয়ের মুখের দিকে তাকিয়ে হেসে দিলেন নিশি। আমার উপরে এখনো অভিমান করে আছিস? আরিজা চুপ করে রইল। মেয়েরা অতিথি হয়। বাপের বাড়িতে আজীবন থাকে না। একদিন না একদিন তো যেতেই হতো। হ্যাঁ, তাই বলে এমন একজনের সাথে বিয়ে দিলে যাকে আমি চিনিই না। বিয়ের এতক্ষণ হয়ে গেল এখনো দেখলামই মা মানুষ নাকি জিনের সাথে বিয়ে হয়েছে আমার। নিশি শিকদার ফিক করে হেসে দিলেন। ধুর, জিন কেন হবে? আমার মেয়েকে যে বিয়ে করেছে সে তো রাজকুমার। বললেই হলো। হাতের উল্টো পিঠে মুখ মুছে বলল আরিজা। কোনো অংশে কম নয়। নতুন বাড়িতে নতুন মানুষকে অনেক অনেক ভালোবাসবি আর সম্মান করবি। কোনো অভিযোগ যেন না আসে। যেখানে যাচ্ছিস সেটা তোর নিজের সংসার। মাথায় রাখবি, লাল শাড়ি পরে ওই বাড়িতে পা রাখছিস, সেই বাড়ি থেকে কাফন পরেই বের হবি। এর আগে না। স্বামীর বাড়িই মেয়েদের আসল ঠিকানা। আরিজার সাথে কিছুক্ষণ কথা বলে নিশি শিকদার বেরিয়ে গেলেন। সাদা পাঞ্জাবি পরেছে শাহরান। রুমে ঢুকে খাটের দিকে তাকাতেই খাটে বসে থাকা নূরকে দেখতে পেল। দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে সামনে বসল। নূর শাহরানকে দেখে একটু নড়ে চড়ে বসল।
শাহরান নূরকে একবার দেখে হালকা হাসল। শাড়িটা দারুণ মানিয়েছে তো। নূরকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল, অজু আছে? হ্যাঁ, মৃদুস্বরে বলল নূর। তাহলে বসে আছো কেন? আসো নামাজ পড়ব। শাহরান অজু করে এসে দেখল নূর জায়নামাজ বিছিয়ে রেখেছে। দুজনেই নামাজ আদায় করে নিল। নামাজ শেষে শাহরান শেষ মোনাজাতের সময় মোনাজাত ধরে নূরের দিকে তাকাল। হে রাব্বুল আলামিন, আমার পাশে যে বসে আছে সে যেন আজীবন আমার পাশে থাকে। আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এই মানুষটি আমাকে ছেড়ে কোথাও না যায়। শাহরানের কথা শুনে নূর চমকে শাহরানের দিকে তাকাল। শাহরানের কথাগুলো নূরের কানে বাজছে। এত সুন্দর কারো মোনাজাত হয় আজকের রাত জীবনে না এলে নূর দেখতই না। অর্নিশকে রুমে দেখে আরিজা খাট থেকে নেমে দাঁড়াল। অর্নিশ কাছে আসতেই আরিজা বলে উঠল, আপনি? আমার বউয়ের কাছে আমি আসব না? না করার কে ভাই তুমি? অর্নিশের কথা শুনে আরিজার চোখ বড় বড় হয়ে গেল। কি মানে আপনার সাথে আমার? আজ্ঞে বউরানী, আমার সাথেই বাধা পড়েছেন আজীবনের জন্য আপনি। একটু এগিয়ে এসে বলে অর্নিশ। মাথায় থাকা ঘোমটা এক ঝটকায় ফেলে দিল আরিজা। হাতের চুড়িগুলো এক দফা ঝনঝন শব্দ তুলে শান্ত হয়ে গেল। কখনো না, আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নেবি না। অসভ্য, ইতর, বাদর একটা লোক কিছুতেই আমার স্বামী হতে পারে না। আরিজার ঝাঝালো কণ্ঠস্বর শুনে অর্নিশ শব্দ করে হেসে দিল। ঝগড়া পরে করবে, আগে নামাজ পড়বে আসো। যেখানে আপনাকে আমি সহ্যই করতে পারছি না সেখানে আপনার সাথে বসে নামাজ পড়ার কোনো মানেই হয় না। অর্নিশ এগিয়ে এসে আরিজাকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিজা ছুটতে চাইলেও পারল না। রুমে কিন্তু তুমি আর আমি একা, আর কেউ নেই। কি বলেছি আমি? তুমি আর আমি একা। মাথায় থাকবে তো? আমাকে রাগানোর চেষ্টা করো না বউরানী। যাও অজু করে এসো। অর্নিশ ছেড়ে দিতেই আরিজা ওয়াশরুমে দৌড় দিল। অর্নিশ হালকা হাসল। নূরের সামনে বসে আছে শাহরান। অনেকক্ষণ চুপচাপ থাকার পর শাহরান একটু এগিয়ে বসল। আমার বউটা এত বেশি চুপচাপ কেন? আমাকে সে এখনো মেনে নিতে পারেনি? শাহরানকে এগিয়ে যেতে দেখে নূর কাঁপতে থাকে। নিজের এক হাত দিয়ে অন্যের হাত চেপে ধরে শক্ত করে। নূরের এমন দশা দেখে শাহরান শান্ত কণ্ঠে বলে উঠল, সব পুরুষ মানুষ এক হয় না। একজনের জন্য সবাইকে ভয় পাওয়ার মানেই হয় না। আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করো। এভাবে ভয় পেলে কি চলবে বলো? শাহরানের শান্ত কণ্ঠের নরম সুর শুনে নূর চোখ তুলে তাকাল। চোখে পানি টলমল করছে। আপনি যা জানেন। শাহরান এগিয়ে গিয়ে নূরের চোখের পানি মুছে দিল। দুহাতে নূরের গাল স্পর্শ করে বলল, তোমার সবকিছু জানি। কেমন ছিলে? কেন এমন হলে? কি কারণ? সব। শুধু। একটু থামল শাহরান। শুধু সামনে থাকা মানুষটিকে জানি না আমি। আমি তাকে জানতে চাই। খুব করে, সে কি আমায় সে অধিকার দেবে? শাহরানের কথা শেষ হতেই নূরের হিচকির শব্দ শোনা গেল। কাঁদতে কাঁদতে শাহরানের হাত ভিজিয়ে ফেলেছে মেয়েটি। অন্ধকার রুমে ডিম লাইটের আলোতে শাহরান নূরের কান্না মিশ্রিত স্নিগ্ধ মায়াবী মুখটি দেখে শান্ত হয়ে গেল। নিজের ভেতরে চলতে থাকা তুফান যেন নিমিষেই দমে গেল। নূরের গাল সযত্নে মুছে দিল শাহরান। নূরের কাছ থেকে সরে আসে।
পায়ের দিকে এসে পা স্পর্শ করতেই নূর সরিয়ে নিতে চাইল। শাহরান দিল না। শাড়ি আস্তে আস্তে হাঁটু অবধি তুলে ব্যান্ডেজ করা স্থানে হাত রাখল শাহরান। একটু ঝুঁকে ব্যান্ডেজের উপরেই চুমু দিল। শাহরানের এমন কাজে নূর স্তব্ধ হয়ে গেল। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। নরম হাতে বিছানার চাদর খামছে ধরল নূর। শাহরান এগিয়ে এসে পাশে বসে পড়ে পেছনে হাত দিয়ে ব্লাউজের ফিতা খুলে দিতেই ব্লাউজ লুজ হয়ে গেল। কাঁধে হাত রেখে ব্লাউজ কাঁধ থেকে একটু নিচে নামাতেই সাদা ব্যান্ডেজ শাহরানের চোখে পড়ল। হাতের বাহুতে থাকা ব্যান্ডেজের উপর আবারও শাহরান চুমু খেল। এক হাত দিয়ে অপর হাত শক্ত করে চেপে ধরল নূর। শাহরান সরে আসে। মৃদু স্বরে বলে, বেশি কিছু না, আমার বুকে মাথা রেখে ঘুমালেই হবে। এই অধিকার চাইব না আমি। তুমি না চাইলেও থাকতে হবে। বলেই শুয়ে পড়ল শাহরান। নূরের শাড়ি ধরে টান দিতেই নূর শাহরানের বুকের সাথে মিশে গেল। দুহাতে নূরকে জড়িয়ে ধরে বলল, ঘুমাও। কেঁদে আমার পাঞ্জাবি ভেজানোর চিন্তা মাথা থেকে ফেলে দাও। নামাজ শেষ করে আরিজা কাউচে বসে পড়ে। যতবারই মনে পড়ছে অর্নিশের সাথে তার বিয়ে হয়েছে ততবারই আরিজার চেহারা লাল হয়ে আসছে। লোকটা এভাবে ধোঁকা দিবে আরিজা বুঝতেই পারেনি। তলে তলে এসব করে নিল, আর বেচারা আরিজা কিছুই টের পেল না। গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরেছে অর্নিশ। কাউচে বসে থাকা আরিজার দিকে তাকাতেই আরিজা মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। অর্নিশ ভ্রু কুঁচকে বিছানায় বসে পড়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে ব্যস্ত সুরে আরিজাকে বলে, কি ব্যাপার ওখানে বসে আছো যে? অর্নিশের কথা শুনে আরিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। কণ্ঠে তীব্র তেজ মিশিয়ে বলে উঠল, তো কি আপনার কোলে এসে বসব? যত সব। আরিজা আবারও মুখ ঘুরিয়ে নিল। আরিজার কথা শুনে অর্নিশ পাঞ্জাবির হাতা ফোল্ড করা বন্ধ করে দিল। শান্ত দৃষ্টিতে আরিজার দিকে তাকাল। কোলে বসলে মন্দ হবে না। অর্নিশের কথা শুনে আরিজার কান গরম হয়ে গেল। প্রস্তনয়নে অর্নিশের দিকে তাকাল। অর্নিশের হালকা হাসি মাখা মুখের দিকে তাকাতেই আরিজা শরীর জ্বলে উঠল। এতটা বেহায়া একটা লোক কি করে হতে পারে? আরিজাকে তাকিয়ে থাকতে দেখে অর্নিশ উঠে আরিজার পাশে বসে পড়ল। আরিজা এক ধ্যানে এখনো সামনের দিকে তাকিয়ে আছে। অর্নিশ সামনে তাকিয়ে আরিজার দিকে তাকাল। আরিজার মুখের সামনে তুড়ি বাজাতেই আরিজা চমকে উঠল। অর্নিশকে পাশে দেখে ভ্রু কুঁচকে খানিকটা পিছিয়ে গেল। অর্নিশ আরিজাকে একবার দেখে নিয়ে হালকা হেসে বলল, চলো ঘুমাবে। কখনো না। আপনার সাথে এক বিছানায় কখনো আমি ঘুমাবো না। অর্নিশ ভ্রু কুঁচকে নিল। পাঞ্জাবির হাতা একটু উপরে তুলে আরিজার দিকে একটু এগিয়ে যেতেই আরিজা পিছনে ঝুঁকে গেল। অর্নিশ আরিজার মুখোমুখি হয়ে বলল, যাবে নাকি আমি? যাচ্ছি তো। বলেই আরিজা তাড়াহুড়ো করে উঠে গেল। বিছানায় গিয়ে বসে পড়ল। অর্নিশ হেসে বিছানার অন্য পাশে বসে পড়ল। আরিজার দিকে ফিরে আসন পেতে বসে বলল, আজকে বউ বউ লাগছে। আরিজা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরিজাকে মুখ ফিরিয়ে নিতে দেখে অর্নিশ হাত ধরে টান দিল। আরিজা অর্নিশের কাছাকাছি আসতেই অর্নিশ অন্য হাতে কোমর জড়িয়ে ধরল। আর এক হাতে মাথায় থাকা ঘোমটা ফেলে দিল। ঘোমটা সরিয়ে দিয়ে গালের একপাশে হাত রাখতেই আরিজা কেঁপে উঠল। অর্নিশ মোহময়ী কণ্ঠে বলল, আমার উপর এত রাগ কেন? আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছিলাম। সেই লাল মুখ,
মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানি, ভেজা চুল, সব আমাকে মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছিল। বারবার দোয়া করতাম আরও একবার যেন তোমার দেখা পাই। কিন্তু তুমি পালিয়ে পালিয়ে বেড়াতে, তোমার দেখা পেতাম না। আর আজ যখন পেয়েছি তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছ। কেন করছো এমন? আমাকে একটু ভালো কেন বাসতে পারছো না তুমি? আমি এতটাই অযোগ্য? কথা বলতে বলতে অর্নিশ নিজের গাল আরিজার গালের সাথে ঠেকিয়ে দিল। ছোট ছোট ধারালো দাড়ির খোঁচা আরিজার গালে লাগতেই আরিজা চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল। এক হাতে বিছানার চাদর খামচে ধরল। অর্নিশ আস্তে আস্তে সরে আসে। আরিজার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আরিজার হাত থেকে চাদর ছাড়িয়ে অর্নিশ আরিজার আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকিয়ে শক্ত করে সেই হাত আঁকড়ে ধরে। তারপর হাতের উল্টো পিঠে চুমু খেতেই আরিজা চোখ খুলে নেয়। ছাড়ুন আমার হাত, কাঁপাস্বরে বলে উঠল আরিজা। আরিজার দিকে তাকিয়ে থেকে অর্নিশ আবারও আরিজার হাতে চুমু খেল। আরিজা হাত সরিয়ে নিতে চাইছে কিন্তু অর্নিশের শক্ত হাতের কাছে মেয়েটির নরম হাত হার মেনে গেল। শুকনো ঢোক গিলে বলল, ছাড়ুন না। অর্নিশের চোখের দিকে তাকালো না আরিজা। লোকটার চোখগুলো কেমন যেন। চোখের দিকে যতবার তাকিয়েছে লজ্জা পেয়েছে আরিজা। আরিজার ভাবনায় ব্যাঘাত ঘটিতে অর্নিশ আরিজাকে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজে আরিজার পাশে শুয়ে পড়ে। আরিজা ফিরে যেতে চাইলে আরিজাকে বাধা দেয়। একটু এগিয়ে গিয়ে আরিজার বুকে মাথা রেখে আরিজাকে জড়িয়ে ধরে। নড়াচড়া একদম না, আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমাও বৌরানী। অর্নিশ কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেল। আরিজা কিভাবে ঘুমাবে? এইভাবে শক্ত করে ধরে রেখেছে। যার একা ঘুমানোর অভ্যাস সেই মেয়েকে এভাবে একজন জড়িয়ে রেখেছে, ঘুম কি আসবে? দম বন্ধ হয়ে আসছে আরিজার। সকালবেলা জানলা দিয়ে আলো এসে শাহরানের মুখে পড়ল। উঠে বসতেই দেখল পাশে বিছানা খালি। শাহরান উঠে বারান্দায় গেল, বারান্দায় নেই আরিজা। কাউচে দিকে তাকাতেই দেখল জামা কাপড় বের করা। একটা খয়েরি রঙের শার্ট আর কালো ডেনিম প্যান্ট। শাহরানের মুখে হাসি ফুটে উঠল। টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট পরছিল। আয়নায় নূরকে রুমে ঢুকতে দেখে নূরের দিকে তাকিয়ে রইল শাহরান। হাত ভর্তি চুড়ি ছিল রাতে, এখন আর নেই। আবারও আগের মতো সেই সাধারণ সাজ, লম্বা বিনুনি, সুতির শাড়ি। দেখে মনেই হচ্ছে না বিয়ে হয়েছে। নূরের দিকে তাকিয়েই শাহরান শার্টের একটি বোতাম টেনে ছিঁড়ে ফেলল। তারপর বোতাম হাতে নিয়ে আয়নায় নূরের দিকে তাকিয়ে বলল, এটা কি? শার্টের বোতামই ছিঁড়ে গেছে। নূর শাহরানের দিকে তাকাল। আয়নায় শাহরানের মুখ দেখা যাচ্ছে। মৃদু স্বরে বলল, সব জামা কাপড় তো মা গুছিয়ে ফেলেছেন, অন্য শার্ট নিয়ে আসা সম্ভব না। আচ্ছা জলদি এদিকে আসো, এটা লাগিয়ে দাও। বোতাম এর দিকে তাকিয়ে বলল শাহরান। নূর ঢোক গিলল। সুই সুতা নিয়ে শাহরানের সামনে গিয়ে দাঁড়াল। খুলে দিলে ভালো হতো না? একদম না, এমনিতেই দেরি হয়ে গেছে, নাও তাড়াতাড়ি করো। নূর উচ্চতায় শাহরানের থেকে অনেক খাটো। নূরের মাথা শাহরানের বুক অবধি গিয়ে থেমেছে। অনেক কষ্টে নূর বোতাম লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। শাহরান তার প্রেয়সীর দিকে তাকিয়ে রইল। ঘুম থেকে নড়ে চড়ে উঠতেই অর্নিশ টের পেল আরিজা দুহাতে জড়িয়ে রেখেছে। মাথা তুলে আরিজার ঘুমন্ত মুখের দিকে তাকাল।
একটু উপরে উঠে আরিজার গালে চুমু বসিয়ে দিল অর্নিশ। আরিজা ঘুমের ঘোরে অর্নিশকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অর্নিশ হেসে ফেলল। আরিজার কানের কাছে মুখ নিয়ে বলল, কি ব্যাপার? রাতে ধরতে চাইছিলে না আর এখন ছাড়তে চাইছ না? ছাড়তে ইচ্ছে করছে না? অর্নিশের কণ্ঠস্বর আরিজার কর্ণকুহরে পৌঁছাতেই আরিজা অর্নিশকে ছেড়ে ধপ করে উঠে বসে পড়ল। অর্নিশ পাশে শুয়ে হাসতে থাকে। আরিজা অর্নিশের দিকে রাগী দৃষ্টিতে তাকাল। সারা রাত এইভাবে ছিলেন আপনি? অসহায় মুখ করে বলল আরিজা। অর্নিশ উঠে বসে আরিজার খোলা চুলে হাত দিয়ে বলে, বউয়ের বুকে মাথা রেখে ঘুমালে এত আরামের ঘুম হবে জানলে কবে করে নিতাম বিয়ে। আরিজা এক ঝটকায় হাত সরিয়ে দিল। লজ্জা লাগে না এসব বলতে? বিয়ে করতে দেরি আর এসব করতে দেরি নেই। কোনসবো? ভ্রু কুঁচকে বলে অর্নিশ। আপনি আমার। বলেই আরিজা মুখ ঘুরিয়ে নিল। লোকটার সাথে কথা বলাই বেকার। যত বলবে ততই মেজাজ নষ্ট হয়ে যাবে। একরাশ রাগ নিয়ে আরিজা বিছানা ছেড়ে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়াল। মা আর বোনদের কাছ থেকে বিদায় নিয়ে নিল দুজনই। নিশি শিকদার দুই মেয়েকে গাড়িতে তুলে দিতে বেরিয়ে আসেন। যারা আর কণা কাঁদছে। বোনদের সাথে আর না জানি কবে দেখা হবে। নূর আর আরিজাও কেঁদে ফেলেছে। নিশি শিকদার নিজেকে অনেক কষ্টে শান্ত রেখেছেন। ভেঙে পড়লে মেয়েরাই কষ্ট পাবে। বাড়ি ছেড়ে বের হতেই নূরের কানে হাসির শব্দ গেল। মাথা তুলে তাকাতেই দেখল শাহরান বাকিদের সাথে দাঁড়িয়ে আছে। মুখে হাসি লেগেই আছে। হাসতে হাসতে হাইফাইভ, আর অন্যের পিঠে চড় থাপ্পড় তো আছেই। নূরের প্রথম দিনের কথা মনে পড়ে গেল। এই হাসির শব্দই নূর শুনেছিল। তবে কি সেদিনও শাহরানের হাসির শব্দ শুনেছে নূর? হাসতে থাকা শাহরানের দিকে তাকিয়ে রইল নূর। হাসিতে থাকা শাহরানের মায়াভরা মুখটা যেন হাসির কারণে আরও মায়াবী হয়ে উঠেছে। শার্টের উপরের দুইটা বোতাম খোলা, হাতা ফোল্ড করা, হাতে রোলেক্সের ঘড়ি। এই প্রথম নূরের দৃষ্টি আটকে গেল একজন শ্যামবর্ণ পুরুষের উপর। স্তব্ধ হয়ে গেছে নূর। বেহায়া দৃষ্টি স্থির হয়ে শাহরানকেই দেখে যাচ্ছে। হাসতে থাকা শাহরানকে মেরাজ ইশারা দিয়ে তাকাতে বলে। শাহরান পাশে ফিরে তাকাতেই দেখল নূর। নূরকে দেখে হাসি থামিয়ে দিল শাহরান। হালকা হাসির রেখা মুখে টেনে গাড়িতে উঠে বসল। নূর আর আরিজা বোরকা পরেছে। দুই বোনকে গাড়িতে তুলে দিয়ে নিশি শিকদার বিদায় দিলেন। নূর আর আরিজা নিজের বাড়ি ছেড়ে পাড়ি জমালো অজানা এক পরিবেশে। সবচেয়ে বড় মাইক্রোবাসটাতে নূর, আরিজা, রহিমা, জোহরা আর সায়রা বসেছে। বাকিরা অন্য গাড়িতে। সারারাত ঘুমায়নি আরিজা, যার ফলে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। পাশে থাকা সায়রার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়ল আরিজা। সায়রা এক হাতে পেছনে জড়িয়ে ধরে, অন্য হাত সামনে এনে জড়িয়ে ধরে। রহিমা নূরকে এক হাতে জড়িয়ে নূরের মাথা নিজের কাঁধে রেখে দিল। নূরও ঘুমিয়ে পড়েছে। রহিমা নূরের কপালে চুমু দিল। বুক ভরা শ্বাস নিয়ে মনে মনে বলল, আমি খালি হাতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি হীরের টুকরো নিয়ে। আমার এই হীরের গায়ে কোনো দাগ লাগতে দিও না আল্লাহ। আমার সারা সংসার জুড়ে যেন তার অস্তিত্ব আজীবন থাকে। আমার ছোট্ট পুতুলটাকে তুমি আমার চোখের আড়াল কোনোদিন করো না, কোনো দিন না। দুপুরের আগেই সবাই চট্টগ্রাম পৌঁছে গেল। নূর আর আরিজাকে নিজেদের রুম দেখিয়ে দিল রহিমা। লম্বা জার্নি শেষে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সাবা, লামি, মিহির এসেই গোসল করে ঘুমিয়ে পড়েছে।
নূর আর আরিজাকে রহিমা এক প্লেটে নিয়েই খাইয়ে দিল। বাড়ির পুরুষরা ফ্রেশ হয়ে বাহিরে গেছে। শাহরানরা এখনো ফেরেনি। রহিমা দুপুরের পর একটু বিশ্রাম নেওয়ার জন্য রুমে এসে শুয়ে পড়ল। সায়রা দরজায় এসে কড়া নাড়তেই রহিমা চোখ বন্ধ রেখেই জবাব দিলেন, এসো। সায়রা এসে রহিমার বিছানার পাশে থাকা সিঙ্গেল সোফায় বসে পড়ে। সায়রার উপস্থিতি টের পেয়ে রহিমা উঠে বসে। সায়রা উঠে দাঁড়িয়ে রহিমার মাথার নিচে থাকা বালিশ বিছানার মাথার সাইডে সোজা করে রেখে দিল যাতে রহিমা হেলান দিয়ে বসতে পারে। রহিমা মুচকি হেসে বলল, ঠিক আছি। কেন এসেছিস? কিছু দরকার? ভাবি, তুমি তো জানোই আমি কোনোদিন সংসার নিয়ে মাথা ঘামাইনি, আমি চাইও না। তুমি থাকতে এই সংসারে আমি কেন মেজ ভাবিও মাথা ঘামাচ্ছে না। সবটা তোমার হাতের উপরই আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ছেলেমেয়েদের তুমি যেমন সযত্নে মানুষ করেছ, নিজের মন মতো গড়ে তুলেছ, আমি চাই আরিজাকেও তুমি তেমন নিজের হাতে সব শিখিয়ে পড়িয়ে নেবে। আমি জানি তুমি একবারের জন্য হলেও ভেবেছ যে আমার ছেলের বউয়ের দায়িত্ব আমাকে দিয়ে দেবে। কিন্তু তা হয় না ভাবি, তুমি থাকতে আমি কেন ঝামেলা পোহাবো বলো? তুমি এটা ভাববে যে আরিজাও তোমার ছেলের বউ। ওদের দায়িত্ব তুমি নিজেই পালন করো ভাবি। আমার উপর যাতে কিছু চাপিয়ে না দাও, আমি তাই তোমাকে এটা বলতে এসেছি। রহিমা এতক্ষণ মন দিয়ে সায়রার কথা শুনছিল। ঠোঁট চেপে হেসে বলল, আমার দায়িত্ব আবারও বাড়িয়ে দিলি। তবে শর্ত আছে, আমি এমনিতেই কিছু করি না। বলে ফেলো আমিও চলে এসেছি শুনতে। রুমে ঢুকতে ঢুকতে বলে জোহরা। জোহরাকে রুমে ঢুকতে দেখে রহিমা হালকা হাসলেন। সায়রা হাসি মুখে বলল, এই তো মেজ গিন্নিও হাজির। জোহরা এসে রহিমার সামনে বসে পড়ে। আমি বাচ্চাদের খেয়াল রাখব, তোরা সংসারের খেয়াল রাখবি। সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘোরাঘুরি করলে চলবে না। সমস্যা নেই, ওটা আমরা দেখে নেব। তুমি শুধু বউদের নিজের আদর্শে গড়ে তোলো। হালকা হেসে বলে জোহরা। রহিমা দীর্ঘশ্বাস ফেলল। ওদের গড়ে তুলতে হবে না। ওদের মা ওদের যা শিখিয়েছে সেখানে আমার শিক্ষা ফিকে পড়ে যাবে। মেয়ে দুটো কি শান্ত দেখেছিস? রহিমা কথা শেষ করতেই বিকট চিৎকার ভেসে আসে। রহিমা চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। আতঙ্কিত কণ্ঠে বলল, এটা তো আরিজার চিৎকার। কি হয়েছে, চলো তো ভাবি। চল। তাড়াহুড়ো করে তিনজনই রুম থেকে বেরিয়ে আরিজার রুমের দিকে পা বাড়াল। গোসল করে শাড়ি পরছিল আরিজা। অর্নিশকে রুমে ঢুকতে দেখেই বিকট চিৎকার দিল। অর্নিশ দ্রুত এসে আরিজার মুখ চেপে ধরে। চিৎকার করছো কেন? সারা বাড়ির লোক জমা করবে নাকি? আরিজা এক ধাক্কার অর্নিশকে দূরে সরিয়ে দিল। শাড়ি কোনো মতে পেঁচিয়ে ক্রুদ্ধস্বরে বলল, আপনার মতো অভদ্র জনগণ আমি এই জন্মে দেখিনি। কতটা অভদ্র হলে লোক এইভাবে দরজায় কড়া না নেড়ে ঢুকে পড়তে পারে? অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। একনিঃশ্বাসে কথাগুলো বলে থামে আরিজা। তারপর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অর্নিশ ভ্রু কুঁচকে আরিজার সমস্ত কথা হজম করল। শার্টের বোতাম দুটি খুলে দিল। তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে এগোয় এলো আরিজার দিকে। আরিজা পিছিয়ে যেতে যেতে ড্রেসিং টেবিলের সাথে ঠেকে গেল। অর্নিশ আয়নায় দুহাত ঠেকিয়ে আরিজাকে মাঝখানে আবদ্ধ করে নিল। একটু ঝুঁকে বলল, কি বলছিলে? আমি অভদ্র? আমি অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছি। আরিজা শুকনো ঢোক গিলে কণ্ঠনালী ভিজিয়ে নিল। তোতলাতে তোতলাতে বলল, কথা গুলগুলো তত দূর থেকেও বলা যায় বলুন।
কেন? দূর থেকে কেন কথা বলবো? আমি কি বিয়ে এই কারণে করেছি নাকি? কাছে এসে কথা বলতেই বিয়ে করেছি। আরিজার চোখ বড় বড় হয়ে গেল। এটা কি বলল এই লোক? কাছে এসে কথা বলতে বিয়ে কে করে? আরিজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অর্নিশ দুষ্টু হাসি হেসে বলল, কি দেখছ? আই নো আমি হ্যান্ডসাম। তুমিও কিন্তু কম না। বলেই মাথা কাত করে আরিজার দিকে একবার তাকালো। আরিজাকে সম্পূর্ণ দেখে নিয়ে অর্নিশ বলল, এলোমেলো শাড়িতে কিন্তু দারুণ লাগছে। বলেই অর্নিশ এগিয়ে আসতেই দরজা খোলার শব্দে চমকে সরে আসে আরিজার উপর থেকে। ঢোকার সময় অর্নিশ দরজা বন্ধ করেনি। আরিজার চিৎকার শুনে তাড়াহুড়োতে খোলা রেখে চলে এসেছে। রহিমা, জোহরা, সায়রা ভেতরে প্রবেশ করেই আরিজাকে এইভাবে দেখে চরম লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হল। শাড়িটা আরিজা কোনো মতে পেঁচিয়ে রেখেছে। অর্নিশ একপাশে দাঁড়িয়ে আছে। রহিমা সায়রা আর জোহরাকে ইশারায় চলে আসতে বলে পেছনে ফিরতেই আরিজা ডেকে উঠল, যাবেন না। আরিজার কথা শুনে রহিমা দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে দাঁড়াতেই আরিজা কাপাস্বরে বলল, যাবেন না। আসলে আমি। রহিমা হালকা হেসে ইশারায় থামতে বলে, কি হয়েছে? উইয়ে বলে অর্নিশের দিকে তাকাতেই অর্নিশ চোখ দিয়ে ইশারায় না করল। রহিমা অর্নিশের দিকে তাকাতেই অর্নিশ থতমত খেয়ে গেল। তাড়াতাড়ি টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল অর্নিশ। রহিমা হালকা হেসে আরিজার দিকে এগিয়ে গেল। মাথা ঠিকমতো মুছোনি কেন? ঠান্ডা লেগে যাবে তো। সরি। সরি কেন? আরিজার মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করল রহিমা। এইভাবে চিৎকার দেওয়া উচিত হয়নি। মাথা নিচু করে বলে আরিজা। রহিমা হেসে দিল। শাড়ি পরছিলে নাকি? হ্যাঁ। পরতে হবে না। আজ থেকে শাড়ি পরতে হবে না। বলেই পেছনে ফিরে সায়রার দিকে তাকালো রহিমা। তোকে কিছু দিয়েছিলাম আমি। কোথায় ওগুলো? আমি নিয়ে আসছি। বলেই সায়রা চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো একটি ব্যাগ নিয়ে। রহিমা ব্যাগ খুলে একটি সুতির গাউন বের করে দিল। এটা পরবে। আজ থেকে শাড়ি পরতে হবে না। আরিজা গাউনের দিকে তাকিয়ে ঢোক গিলল। আমি এটা সামলাতে পারবো না। কোনোদিন পরিনি তো। শাড়ি থেকে সহজ। সামলাতে পারবে। একবার চেষ্টা করে দেখো। আচ্ছা। অর্নিশ ওয়াশরুম থেকে বের হতেই দেখল সবাই দাঁড়িয়ে আছে। তোমরা এখনো এখানে? খাবার দাবার দিবে না নাকি? রহিমা ভ্রু কুঁচকে নিল। লাট সাহেবের ছেলে, টেবিলে সব রাখা আছে। যা খেয়ে আয়। অর্নিশ কিছু না বলে চলে গেল। এই মুহূর্তে এই রুম থেকে পালাতে পারলেই বাঁচে। অর্নিশ চলে যেতেই আরিজাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল রহিমা। আরিজা ওয়াশরুমে চলে যেতেই রহিমা সায়রা আর জোহরার দিকে তাকিয়ে হেসে দিল। ওরা দুজনও হেসে দিল। ডিভানে শুয়েছিল নূর। কখন যে ঘুমে তলিয়ে গেল টেরি পেল না। শাহরান রুমে ঢুকতেই দেখল ডিভানে ঘুমিয়ে আছে নূর। চুলগুলো খোলা। মাটি স্পর্শ করেছে। ঘন চুলগুলোর দিকে তাকিয়ে শাহরান আনমনে হেসে দিল। এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল নূরের পাশে। নূর ঘুমিয়ে আছে। নূরের ঘুমন্ত মুখের দিকে অপলকভাবে তাকিয়ে আছে শাহরান। তাকিয়ে থাকতে থাকতে শাহরান এগিয়ে গিয়ে নূরের পাতলা মসৃণ ঠোঁটে চুমু বসিয়ে দিল। ঠোঁটে কারো স্পর্শ পেয়ে নূর আস্তে আস্তে চোখ খুলে। শাহরানকে দেখে দ্রুত উঠে বসে। আপনি? হ্যাঁ। একটু আগে এসেছি।
ওহ বলেই নূর এক হাতে কপাল স্পর্শ করে। শাহরান উঠে পাশে বসে পড়ল। নূরের দিকে তাকিয়ে থেকে বলল, খোলা চুলে দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। নূর শাহরানের কথায় শাহরানের দিকে তাকাল। তাড়াতাড়ি চুল হাতে পেঁচিয়ে খোপা করে ফেলল। হালকা হেসে শাহরান উঠে চলে গেল। দরজা অবধি গিয়ে দাঁড়াল। পেছনে ফিরে বলল, আমি নিচে আছি, যদি বোর লাগে আসতে পারো। আচ্ছা বলে নূর উঠে দাঁড়াল। শাহরান, মেরাজ, রাফসান, অর্নিশ খেতে বসেছে। তোরা আজ থেকে আর আমাদের সাথে থাকবি না, খেতে খেতে বলে রাফসান। ভাত মুখে দিতে গিয়েও দিল না অর্নিশ। রাফসানের মাথায় গাঁটটা মেরে বলল, কেন রে? এত সুন্দর বউ রাইখা তোমার সাথে ঢলাঢলি করার শখ নাই? দেখেছিস মেরাজ, আজ আমরা সিঙ্গেল বলে আমাদের টিজ করছে। অর্নিশের কথায় মেরাজ মুচকি হাসল। সত্যি সবসময় তেতো লাগে মিঠা লাগে এটা কোনোদিন শুনছিস? তুই তো কথা একটু কমই বল। বড় ভাইয়ের আগে বিয়ে কইরা নিছোস, আবার বড় বড় কথা। রাফসানের কথা শুনে অর্নিশ বিষম খেল। শাহরান ভাত পাতেই হাসতে হাসতে চেয়ারে হেলান দিয়ে বসে। মেরাজ অর্নিশের পিঠ মালিশ করতে থাকে। রহিমা আরিজাকে নিয়ে নিচে নেমে আসে। জোহরা আর সায়রাকে নূরের রুমে পাঠিয়ে দেয়। অর্নিশকে কাশতে দেখে রহিমা নূরকে পানি এগিয়ে দিতে বলে। নূর পানির গ্লাস এগিয়ে দিতেই অর্নিশ পানি খেয়ে নেয়। পানির গ্লাস রেখে অর্নিশ গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। তুই তো বলতে গিয়ে অর্নিশ থেমে গেল। পাশে দাঁড়িয়ে থাকা আরিজাকে দেখে অর্নিশ যেন আশেপাশে সবকিছু ভুলে গেল। এই প্রথম আরিজাকে শাড়ি ছাড়া অন্য পোশাকে দেখেছে অর্নিশ। বিস্ময়কর চাহনি নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াল অর্নিশ। শাহরান খাওয়া শেষে উঠে পড়ে অর্নিশের দিকে তাকিয়ে হালকা হাসল। মেরাজকে ইশারায় আসতে বলে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে শাহরান। অর্নিশকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরিজা জোর করে হেসে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, অভদ্র লোক। সায়রা আর জোহরা নূরকেও একই রকমের গাউন পরিয়ে নিচে নিয়ে এসেছিল। নূরকে রহিমার অন্য পাশে দাঁড় করিয়ে দিল। অর্নিশকে পানি এগিয়ে দিতে নূরকেই আদেশ করেছিল রহিমা। নূর ও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে অর্নিশকে পানি এগিয়ে দিল। কিন্তু বেচারা অর্নিশ নূরকে চিনতেই পারল না। অর্নিশ কিছুক্ষণের জন্য মনে করেছিল নূরই আরিজা। অর্নিশকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরিজা পাশ থেকে ফিসফিস করে অভদ্র বলে উঠল। আরিজার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই অর্নিশ চমকে পাশে তাকাল। আরিজার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে আবারও নূরের দিকে তাকাল। এতক্ষণে অর্নিশ বুঝতে পেরেছে যাকে সে আরিজা ভেবেছিল সে আরিজা না, আরিজার বড় বোন নূর। অর্নিশ লজ্জায় মাথা নুইয়ে নিল। রহিমা এগিয়ে এসে দুজনের পাশে দাঁড়াল। এমন হলে চলবে? তুই চিনতে কি করে ভুল করলি? দুজনের মধ্যে তো বেশ খানিকটা তফাত আছে। তারপরও তুই ভুল করলি ছোট আব্বা। রহিমার কথা শুনে অর্নিশ আরও লজ্জা পেয়ে গেল। নিজের মাথায় নিজেই আলতো করে চর বসাল। মৃদু স্বরে বলল, খেয়াল ছিল না মাম্মা, এই বেয়াদবের সাথে কথার চক্করে গুলিয়ে ফেলেছিলাম, সরি। বলেই আরিজার দিকে তাকাল। অর্নিশের কথা শুনে রহিমা শাহরানকে ডাক দিল। মায়ের আওয়াজ শুনে শাহরান এসে দাঁড়াল। রহিমা শাহরানের দিকে তাকিয়ে বলল, এখানে নূর কোনটা? শাহরান এবার হেসেই ফেলল। পেছনে গিয়ে রহিমার গলা জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, জননী আমার,
তুমি কি আমাকে এই গাধার মতো গাধা ভেবেছ? আরে এই গাধা চিনতে পারেনি বলে যে আমিও চিনতে পারবো না সেটা তো হওয়ার নই। আমার শত মানুষের ভিড়ে থাকলেও আমি তাকে ঠিক খুঁজে বের করে নেব। শেষের কথাটা বলার সময় শাহরান নূরের দিকে তাকিয়েই বলল। শাহরানের চোখাচোখি হতেই নূর দৃষ্টি নত করে নিল। রহিমা পেছনে হাত দিয়ে শাহরানের মাথা স্পর্শ করল। অর্নিশের উদ্দেশ্যে বলে উঠল, আগে থেকে সাবধানে চলবি, বুঝলি? অর্নিশ মাথা নেড়ে সম্মতি জানাল। রুমে ঢুকতেই নূরের হাতে টান পড়ে। টাল সামলাতে না পেরে বেচারি নূর শাহরানের সাথে মিশে গেল। শাহরান সাথে সাথে ঘুরে নূরকে দেওয়ালে ঠেকিয়ে নিজে নূরের সামনে এসে দাঁড়াল। শাহরানের এহেন কাণ্ডে নূর ভয় পেয়ে গেল। চোখ মুখ কুঁচকে হাঁপিয়ে উঠল। শাহরান মাথা বাঁকা করে বলল, এসব কি? হ্যাঁ, কে বলেছে এসব পড়তে? শাড়ির অভাব পড়েছে নাকি? না, আসলে আম্মা বলেছিলেন তাই। তাই আপনি নিজেকে 17 বছরের কিশোরীর মতো সাজিয়ে নিলেন? না, আসলে। শাহরান নূরের ঠোঁটে আঙুল ঠেকিয়ে নূরকে থামিয়ে দিল। নূরের অনেকটা কাছে এসে ফিসফিস করে বলল, আমি জানি আমার বউয়ের বয়স 17 বছর। আমাকে দেখাতে হবে না। আমি যেন আপনাকে এই পোশাকে না দেখি, কেমন? শাহরানের কথায় নূর চোখ বন্ধ করে সম্মতি জানাল। শাহরান ঝুঁকে নূরের গলায় চুমু দিয়ে বলল, এই পোশাকে আমারই কেমন লাগছে, সেখানে বাকিরা তো। শাহরান চুমু দিতেই নূর শাহরানের শার্ট খামছে ধরল। জোরে জোরে শ্বাস নিতে থাকে, যেন আর একটু পরেই নূরের শ্বাসপ্রশ্বাস বন্ধ করার কঠিন নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। নূরের মরণ অবস্থা দেখে শাহরান হালকা হাসল। হাসি মুখে বলল, আমার একটু ছোঁয়া পেয়ে যে নিজেকে লজ্জাবতী পাতার মতো গুটিয়ে নেয় তাকে আমি শুধু আমার সামনেই লজ্জা পেতে দেখতে চাইব, অন্য কারো সামনে না। অন্য কারো সামনে লজ্জা পেয়ে মাথা নোয়ানোর মতো জঘন্যতম অপরাধ আশা করি আপনি করবেন না। শাহরান সরে আসে, দু হাতে শার্টের কলার ঠিক করতে করতে বলে, যান শাড়ি পরে আসুন। উইয়ে ব্যাগ দেখছেন, ওখানে অনেক শাড়ি আছে, আমি নিজে কিনে এনেছি। ডিভানে থাকা ব্যাগটাকে দেখিয়ে বলল শাহরান। নূর চটজলদি ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাহরান হালকা হেসে বিছানায় শুয়ে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে শুকিয়ে যাওয়া চুলগুলো বিনুনি করতে ব্যস্ত আরিজা। অর্নিশ হুট করে এসেই পেছনে থেকে জড়িয়ে ধরে। হুট করে এমন হওয়ায় আরিজা একটু ঝুঁকে যায়। আয়নায় হাত ঠেকিয়ে নিজেকে সামলে নিল। তারপর পেছনে ফিরে অর্নিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অভদ্র লোক, যখন তখন এমন চিলের মতো হামলা করেন কেন? বউ কি আপনি জীবনে চোখে দেখেননি? নির্লজ্জ লোক। উন্মত্ত কণ্ঠে কথাগুলো বলে তবেই থামল আরিজা। অর্নিশ ভ্রু কুঁচকে একটু এগিয়ে এল। অবশ্যই, পুরো জীবনে তো বউ ছিল না, তাই একটু উত্তেজিত হয়ে গেছিলাম। অর্নিশের রসিকতা সুর শুনে আরিজা আরো ক্ষেপে গেল। বেহায়া লোক, বলেই আরিজা মুখ ঘুরিয়ে নিল। তারপর বিড়বিড় করে বলল, বউ যেন এই প্রথম দেখছে। আরিজার কথা শুনে অর্নিশের মুখ হা হয়ে গেল। এই কি বললে তুমি? বউ প্রথম দেখেছি মানে? আমি কি আগেও বিয়ে করেছিলাম নাকি? অবশ্যই আমি বউ প্রথম দেখেছি। আপনার সাথে বেহুদা কথা বলার কোনো মানেই দেখছি না, সরুন। বলেই আরিজা রুম থেকে বেরিয়ে গেল। ইজি চেয়ারে বসে আছেন নিশি শিকদার। পুরো একটা দিন তার মেয়েরা তার থেকে দূরে। যেই নূরের শান্ত স্বভাব পুরো পরিবেশ ঠান্ডা হয়ে থাকত সেই নূর সারাটা দিন নেই আজ।
চুপ থেকেও মেয়েটি পুরো বাড়িতে বিচরণ করত। আর আরিজা, সে তো সারা বাড়ি মাথায় তুলে রাখত। কখনো রুনা, কখনো মজিদের সাথে এটা ওটা নিয়ে বায়না ধরত। কতবার যে হোঁচট খেত মেয়েটি। দুই মেয়ের কথা ভাবতে ভাবতে নিশি শিকদার আনমনে হেসে উঠল। মজিদ নিশি শিকদারের সামনে এসে দাঁড়াল। বুবু, যা যা করতে কইছেন সব কইরা ফেলাইছি, একটু যদি দেইখা নিতেন। মজিদের স্বর কানে পৌঁছাতেই নিশি শিকদার মাথা তুলে তাকাল। এই জীবনে সাধু ভাষায় কথা তোমাকে বলাতে পারলাম না ভাই। আমার কি দোষ কম দেহি, এই ভাষা আমারই আহে না। মাথা চুলকে অপরাধী কণ্ঠে বলে মজিদ। চলো, কি দেখতে বলছিলে? নিশি শিকদার উঠে গিয়ে মজিদের সাথে সমস্ত জিনিসপত্র দেখে নিলেন। যারা আর কণা কোথায়? আম্মাজানরা তো পড়তাসে। ওহ আচ্ছা। নিশি শিকদার যারা আর কণার রুমের সামনে গিয়ে দাঁড়াতেই দুই বোনের ঝগড়ার আওয়াজ কানে এলো। দরজার পাশেই দাঁড়িয়ে গেল। শোন, তুই তো আমার সাথে কথাই বলিস না। এসব যে হলো তুই আমাকে জানাসনি, তাই এখন জানিয়ে লাভ নেই। কণার রাগীশ্বর শুনে যারা অপরাধী কণ্ঠে বলে উঠল। যারা এমন কেন করছিস? দেখ, আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু সব এত তাড়াতাড়ি হয়ে গেল যে বুঝতেই পারিনি। এখন তো বলেছি তুই রাগ করিস না বনু। কণা কিছু বলে উঠার আগেই নিশি শিকদার রুমে প্রবেশ করলেন। কি হয়েছে? কি নিয়ে আলোচনা করছো তোমরা? মায়ের কণ্ঠস্বর শুনে দুই বোন কেঁপে উঠল। এখন কি বলবে মাকে? যারাকে কণা ইশারা দিয়ে চুপ করতে বলে। তারপর নিজে বলে উঠল, আসলে আম্মা ও বলছিল ওর পড়ালেখা হচ্ছে না, ও যদি ফেল করে। নিশি শিকদার হালকা হাসলেন। এসব কি কথা? এমন কিছুই হবে না। আমার মেয়েরা ফুল মার্কস পেয়েই পাশ করবে। এগিয়ে এসে মেয়েদের মাথায় হাত রেখে বলে নিশি। দুই বোন একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসল। নিশি শিকদার বলে উঠল, শোনো, কাল তোমরা শহরে যাচ্ছ। মজিদ, রুনা তোমাদের সাথে যাবে। আমি সবকিছু গুছিয়ে দিয়েছি। সাবধানে যাবে, সাবধানে আসবে। ঠিক আছে? আম্মা, তুমি যাবে না? আমি যেতে পারবো না। আমি গেলে কি চলবে? কাকে দিয়ে যাব এসব দায়ভার? আর তাছাড়া কয়েকদিন পর তো ওরা আসবেই। তোমরা ওদের নিয়েই তো ফিরবে। কিন্তু আম্মা আপাতত তোমার অপেক্ষায় বসে থাকবে। যারার কথা শুনে নিশি শিকদার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ওকে বুঝিয়ে বলবো। আমার নূর বুঝবে। শাহরান রুমে ঢুকতেই দেখল অন্ধকার। লাইট জ্বালিয়ে নূরকে ডাক দিল, কিন্তু নূরের সারা শব্দ নেই। পুরো রুমে খুঁজে দেখল কিন্তু না, নূর নেই। বাহিরে বের হতেই অর্নিশের সাথে ধাক্কা লাগে। তুই পাগল? দেখে শুনে চলতে পারিস না? তোর চোখ কই ছিল? সর যেতে দে। শাহরান এড়িয়ে যেতে চাইলে অর্নিশ থামায়। আরিজা আছে? আব্বি ওই। আমার নিজের বউ আমার ঘরে নেই, সেখানে তোর বউ আমার ঘরে থাকবে মানে কি রে? মানে এখানে নেই ও? গেল কোথায়? লামিদের রুমে হয়তো। বলেই শাহরান এগিয়ে গেল। লামিদের রুম ও খালি, কেউ নেই। শাহরান আর অর্নিশ ছাদে যেতেই দেখল ছাদে বিশাল বিছানা করা। সবাই ঘুমিয়ে আছে। নূরকে সাবা আর লামি আর আরিজাকে মিহির জড়িয়ে ধরেছে। পাঁচজন গভীর ঘুমে তলিয়ে আছে। ওদের দেখে শাহরান একে অপরের দিকে তাকাল।
এই বিচ্ছুগুলার জন্য বউ থাকতেও একা থাকতে হবে আজ। অর্নিশের কথা শুনে শাহরান হালকা হাসল। আচ্ছা চল আমরা চলে যাই, ওরা তো ঘুমিয়েই পড়েছে। কিন্তু ওই বউ পাগলা কিন্তু কি রে? চল। অর্নিশকে এক প্রকার টেনে নিয়ে শাহরান ছাদ থেকে বেরিয়ে আসে। মাঝরাতে নূর উঠে পড়ে। শহরে তেমন ঠান্ডা নেই। নূর উঠে কিছুক্ষণ রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। কেন জানি না ভালো লাগছে না, ঘুমও আসছে না। ছাদ থেকে বেরিয়ে রুমে আসে নূর। রুমে ডিম লাইট জ্বলছে। লাল রঙের আবছা আলোয় পুরো রুম আলোকিত। নূর বিছানায় শাহরানকে দেখতে পেল না। ডিভানে তাকাতেই দেখল শাহরান ডিভানে ঘুমিয়ে, এক হাত কপালের উপর রাখা। নূর বিছানা থেকে কম্বল তুলে শাহরানের গায়ে জড়িয়ে দিল। ফিরে আসতে গিয়েও নূর থেমে গেল। মাটিতে হাঁটু ঠেকিয়ে বসে পড়ে শাহরানের মাথায় হাত রাখে আলতোভাবে। একজন পুরুষ মানুষ এতটা মায়াবী কি করে হয়? মৃদু হাসি হেসে ফিসফিস করে বলল, এমন মায়াবী পুরুষকে দূরে সরিয়ে রাখা অসম্ভব। চলবে।